নমস্কার। আজকের গল্প ডিভোর্স। কলমে ডক্টর সুবীর মুখার্জি। দীর্ঘদিন ডিভোর্সের মামলা চলার পর আজ বিকেলে মহামান্য আদালত দুজনের সেপারেশনের রায় দিল। সুচন্দনকে প্রতি মাসে 15,000 টাকা দিতে হবে অরুণিমাকে, সঙ্গে মেয়ের খোরপোশের 7,000 টাকা। এক কথায় মিউচুয়ালি ডিভোর্স হলো দুজনের। বিকেলের ম্লান আলোয় ঝাড়গ্রামের এক মহকুমা আদালত থেকে যখন ওরা বেরোলো, তখন কোর্ট চত্বর পুরো ফাঁকা। মাত্র একটা ট্রেকার দাঁড়িয়ে আছে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। দুজনকেই যেতে হবে গন্তব্যে। দুপক্ষই উঠল ট্রেকারে। প্রথমে সুচন্দন আর সাথে পরিবারের 2-1 বসেছিল। অরুণিমা সাথে মা আর পিসি আর ছোট মেয়ে অরণিকে নিয়ে বাধ্য হয়ে ওই ট্রেকারেই এসে বসলো, একদম পাশাপাশি। সুচন্দন বাস স্ট্যান্ডে নামবে, তারপর অরুণিমা মা, মেয়ে আর পিসিকে নিয়ে রেল স্টেশনে যাবে। ঝাড়গ্রাম ছেড়ে চলে যাবে নিজের বাপের বাড়ি পুরুলিয়ায়। ট্রেকার চলতে শুরু করলো। মেয়ে অরণি দারুণ উত্তেজিত। অনেক দিন পরে বাবা একসাথে। একটু সাহস করে বলল, বাবা, তুমি আমাদের সাথে যাবে তো? সুচন্দনের মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে অরুণিমা বলল, আপাতত বাস স্ট্যান্ড পর্যন্ত তুমি আমাদের সাথে যাবে। এটাই হয়তো তোমার সাথে আমাদের শেষ পথ চলা। কথা মতো ভরণ পোষণের টাকাটা মাসের প্রথম সপ্তাহে পৌঁছে দিও, না হলে দুজনে চলবে কেমন করে? সুচন্দন বলল, ঠিক আছে, পৌঁছে দেব। নীরবতা ভেঙে সুচন্দন বলল, আমাদের দুজনের জন্য যে বাড়িটা করেছিলাম সেটা বিক্রি করে দেব। তবে বাড়িটার নাম দিয়েছিলাম ভালোবাসা, সেই নাম রয়ে যাবে। তুমি যখন থাকবে না তখন আমার আর বাড়ি কি হবে? নিজের পৈতৃক বাড়িতেই চলে যাব। বাকি দিনগুলো একটা ঘরেই কাটিয়ে দেব। তারপর তোমার প্রতি মাসের খরপোশও তো বহন করতে হবে। অরুণিমা নীরবতা কাটিয়ে বলল, বাড়িটা তুমি বিক্রি করো না। অসুবিধা হলে আমাকে খরপোশ দিতে হবে না। আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করছি, সেই স্কুলেই অরণিকে ভর্তি করেছি। বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি শুধু অরণির জন্য বাড়িটা রেখে দাও। ওকে নার্সিংহোম থেকে প্রথম এই বাড়িতেই আমরা দুজনে নিয়ে এসেছিলাম। হঠাৎ ট্রেকারটা একটা জোরে মোড় নিল। সামনে একটা গাড়ি এসে গিয়েছিল। ট্রেকারের ধারে বসা অরুণিমাকে সুচন্দন পাঁজাকোলা করে ধরে নিল। অরুণিমা আচমকা পরিস্থিতি সামলে সুচন্দনকে বলল, এখনো আমাকে আগলে রাখার অভ্যাসটা তোমার যায়নি? সুচন্দন মুখ ঘুরিয়ে বলল, এই বছরে আমার কথা একবারও মনে পড়েছিল? অরুণিমা বলল, থাক, মনে করি কি লাভ? তবে মেয়েটা মাঝে মাঝেই রাতে ঘুম ভেঙে উঠে পড়তো, তোমাকে খুঁজতো। মনে পড়ে তুমি থাকতে কতদিন অরণি তোমার হাতের ওপর মাথা রেখে সারা রাত ঘুমোতো। এখন তো তার মাথার ওপর সে হাতটাও নেই। এখন নিজে নিজেই বালিশে মাথা রেখে ঘুমোয়, আবার সেই বালিশেই মাথা গুঁজে কাঁদে যখন দেখে সকলের বাবা আছে, শুধু ওর নেই। তুমি এসবের কি বুঝবে? অরণি একবার তাকাচ্ছিল বাবার মুখের দিকে, আর একবার মায়ের। ভাবছিল বহুদিন পর হয়তো বাবা আর মা এবার একসাথে। ওই বড় বাড়িটা আর কালো কোট পরা মানুষগুলো ওদের একসাথে থাকতে বলেছে। অবশেষে বাস স্ট্যান্ড এলো। সুচন্দনকে নেমে যেতে হবে, সামনেই ওর বাড়ি। অরুণিমা মা আর মেয়ে অরণিকে নিয়ে যেতে হবে বহুদূর রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তারপর অনন্ত বিচ্ছেদ। হঠাৎ সুচন্দন ট্রেকার থেকে নামতেই অরুণিমার চোখে জল। অরণি বুঝতেই পারল না, ভাবল বাবা চলে যাচ্ছে বলে মা কাঁদছে। দৌড়ে ট্রেকার থেকে নেমে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমরাও তোমার সাথে যাব আমাদের বাড়িতে। আমার অনেকগুলো পুতুল ফেলে এসেছি ওখানে, বলো না আমায় নিয়ে যাবে?
কতদিন পুতুলগুলোকে দেখিনি। সাথে সাথে অরুণিমা নেমে এলো ট্রেকার থেকে মেয়েকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়ে নাছোড়বান্দা, সুচন্দনের চোখে জল। হঠাৎ নীরবতা ভেঙে সুচন্দন বলল, চলো আমাদের বাড়িতে অরুণীকে নিয়ে। অরুণিমা বলল, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, খাতায় কলমে বিচ্ছেদ। শুনে কিছুক্ষণ থেমে চন্দন ব্যাগ থেকে কোর্টের কাগজগুলো বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে উড়িয়ে দিল চারপাশে। জড়িয়ে ধরল অরণিকে, তার সাথে অরুণিমাকে। বিকেলের সূর্য তখন অস্তর আগে। সেদিন ছিল পূর্ণিমা। পূর্ণিমার চাঁদ তখন পূবের আকাশে। অরুণিমাও কোর্টের সব কাগজ কুচিয়ে ছিঁড়ে ফেলে সুচন্দনের সাথে চলল ভালোবাসার ঠিকানায়, যেখানে নির্বাক পুতুলগুলো অরণির জন্য প্রতীক্ষায় ছিল।